আপনাদের সকলকে স্বাগত জানাই। রুদ্রাগ্নি বিগত 14 বছর ধরে তার শাস্ত্র নৃত্যের চর্চায় রত রয়েছে। সেই শাস্ত্র নৃত্যের চর্চায় এত বছর ধরে রুদ্রাগ্নির সঙ্গে যারা বড় হয়ে উঠেছে, আজ তাদের সাথে পরিচয় করিয়ে দেবার পালা। শাস্ত্র নৃত্যের পাশাপাশি ক্রিয়েটিভ এবং বিভিন্ন বিষয়ে পড়াশোনা এবং তার শিক্ষা একইভাবে চলে এসেছে। আজ আমার সঙ্গে যে রয়েছে আমাদের বহু ছোটবেলা থেকে শিখে ওঠা ছাত্রী, বলা যায় রুদ্রাগ্নির সাথে বড় হওয়া, একসাথে বেড়ে ওঠা, আরোহা সান্যাল। আরোহা, দর্শককে তুই নিজের পরিচয়টা দে। আমার নাম আরোহা সান্যাল। আমি এপিজে স্কুল সল্টলেকে পড়ি, ক্লাস 11 হিউম্যানিটিস স্ট্রিম নিয়েছি আমি। তুই রুদ্রাগ্নিতে কি শিখিস সেটা বল। হ্যাঁ, আমি রুদ্রাগ্নিতে ভরতনাট্যম আর ক্রিয়েটিভ শিখি। তোর ছোটবেলা থেকে নাচটা নিয়ে এই যে এতদিন জার্নিটা, তো এই যে জার্নিটা তোর ছোটবেলা থেকে নাচটা কিরকম ভাবে তোর সঙ্গে জড়িয়ে উঠে? আমি এটা খুবই কি বলবো, আমি যখন জন্মেছিলাম, যখন আমাকে প্রথম আনা হয়েছিল, দেখানো হয়েছিল, বাবা আমাকে বলে আমি হাতটা না এরকম এরকম করছিলাম। আচ্ছা, যখন আমি জন্মেছিলাম, আর আমি যখন 2-3 মাস ছিলাম, আমি কন্টিনিউয়াস তখন হাত আর পা এরকম একসাথে নাড়াতাম। আচ্ছা, সবাই দাদু বলতো, সেইটা থেকে মনে হয়েছে। আর তারপরে দাদু বলতো, মা বলতো যে নিশ্চয়ই স্পোর্টস ওইসব দিয়ে কোথাও যাবে। তারপর যখন একটু বড় হয়েছি, হাঁটা শিখেছি, তো মায়ের টিভিতে গান চালিয়ে আর আমি এরকম করে করতে থাকি। তখন মনে হলো যে না, এই মেয়ে নাচে যাবে। আচ্ছা, তাহলে বুঝতেই পারছেন জন্ম থেকে নাচটা ওর শরীরে হয়তো রক্তের সাথেই বেড়ে উঠেছে একেবারে। তো আরোহা, এই যে পড়াশোনা এবং নাচ একসাথে চলা, কখনো নাচটা তো বন্ধ হয়নি পড়াশোনার জন্য, তো এইটা কোনোদিন মনে হয়নি যে নাচটা ডিস্টার্ব করছে পড়াশোনাটাকে, বা পড়াশোনার জন্য কোথাও নাচটা একটু বন্ধ করা দরকার বা কম সময় দেওয়া দরকার? না, এটা কখনো মনে হয় না, একদমই মনে হয়নি। কারণ আমি এরকম স্লট বানিয়ে রাখতাম যে আমি এতটা করবো, তারপর নাচ প্র্যাকটিসের আলাদা টাইম রাখতাম। যেদিনকে ছুটি থাকে সেদিনকে একটু সকালে একটু প্র্যাকটিস করে নিই, সন্ধ্যেবেলা প্র্যাকটিস করে নিই। এবার যখন স্কুলে কোনো পরীক্ষা থাকে তখন পড়তে পড়তে মাঝে মাঝে যখন মনে মনে একটু তখন একটু রিল্যাক্স টাইম মানে নাচ প্র্যাকটিস করা। আসলে আজকালকার দিনে দেখবেন যে বাচ্চারা রিল্যাক্স টাইমে মোবাইল ঘাঁটে, কিন্তু ওর ক্ষেত্রে বেসিক্যালি যেটা হয়, ও রিল্যাক্স টাইমে নাচ প্র্যাকটিস করে। মোবাইল ওকে কিন্তু খেয়ে ফেলতে পারেনি, মোবাইল ওর মাথাটাকে কোরাপ্ট করে ফেলতে পারেনি। তো বাকিটা ওর থেকে জানবো যে ও কিভাবে এই টাইম ম্যানেজমেন্টটা করতো। ও এবছর খুব ভালো রেজাল্ট করেছে ক্লাস 10-এ, তো সেই সময় বোর্ডসের পরীক্ষার সময় তুই কিভাবে টাইম ম্যানেজ করবি? বোর্ডসের টাইমে যখন স্টার্ট হয়েছিল, আমি তো ক্লাস 10-এ যখন ছিলাম একটা পারফরমেন্সও করেছিলাম রবীন্দ্রনাথ। তো তখন আমাদের পড়ার চাপটা অতটা ছিল। আচ্ছা, তারপরে যখন হাফ ইয়ারলি পরে যখন একটু পড়ার চাপটা বেড়েছিল, তখন আমি ওরকম করে ম্যানেজ করলাম যে আমি সন্ধ্যেবেলা নাচটা রাখতামই, তার সাথে ওরকম পড়াটা নাচটা রেগুলার প্র্যাকটিসের মধ্যে, রোজের শিডিউলে খাওয়া দাওয়া নাচ প্র্যাকটিসটা একটা সিস্টেমের মধ্যে, প্র্যাকটিস কতটা ইম্পর্টেন্ট এটা ভীষণ ভাবনার বিষয়। আজকালকার দিনে অনেকেই মনে করে ক্লাস করবো, বাড়ি চলে যাব, আবার পরের দিন ক্লাসে আসবো। তো নাচটা বা নাচ গান যে কোনো পারফর্মিং আর্টস, সেটা প্র্যাকটিসের কতটা প্রয়োজন সেটা দেখুন, এইটুকু ছোট বাচ্চাও কিন্তু সেটা নিজের রন্ধ্রে ঢুকিয়ে ফেলেছে। তো এই প্র্যাকটিস তোকে কতটা অ্যাচিভ করতে সাহায্য করছে? তুই তোর কোথায় কোথায় পারফর্ম করেছিস সেটা একটু বল, তুই কোথায় কোথায় অ্যাচিভ করছিস সেগুলো একটু বল। আমি ইন্টারন্যাশনাল ডান্স কাউন্সিলের মেম্বার। বাহ। আর আগের বছর আমি সিঙ্গাপুরে দুর্গাপুজোর উপলক্ষে পারফর্ম করেছিলাম। তো এটা আমার ক্ষেত্রে খুবই গর্বের। অবশ্যই সিঙ্গাপুরে গত বছর দুর্গাপুজোয় পারফর্ম করেছে, ইন্টারন্যাশনাল ডান্স কাউন্সিলের মেম্বারশিপ পেয়েছে এবছর ওয়ার্ল্ড ডান্স ডেতে ইন্টারন্যাশনাল ডান্স কাউন্সিলে ওর পারফরমেন্স গেছে, সেটাও ইন্ডিয়া থেকে শুট করে পাঠিয়েছে। আগামী বছরও বোধহয় সিঙ্গাপুরে একটি শো এর পারফরমেন্সের কথাবার্তা চলছে। তো প্র্যাকটিস একটা জার্নি, এই প্র্যাকটিস সাধনা মানুষকে কিন্তু তার গোলকে অ্যাচিভ করতে সাহায্য করে, এটা আপনারা দেখতেই পাচ্ছেন। তো আরোহা,
তুই যে এই ডান্সার হওয়ার একটা স্বপ্ন, এই স্বপ্নটা তোর বন্ধু বান্ধব বা ফ্যামিলি বা পরিবারের বা সামাজিক যে কি ইম্প্যাক্ট করেছে তোকে, মানে বন্ধু বান্ধবদের কাছে কিরকম একটা পোর্টফোলিও তৈরি করেছে তোর, তারা কিভাবে তোকে নেয়? হ্যাঁ, আমার বন্ধুরা, আমার ফ্যামিলি মেম্বার সবাই খুব সাপোর্টিভ এটার ক্ষেত্রে। আর স্কুলে আমি যে পারফরমেন্স করি, মানে আমি যে নাচ করি, আমি তখন বুঝতে পেরেছি যে হ্যাঁ, আমার একটা ভ্যালু আছে, যে হ্যাঁ, আই হ্যাভ সামথিং উইচ আই ক্যান ডু, আই ক্যান শো টু পিপল, যে হ্যাঁ, আমার মধ্যে একটা ট্যালেন্ট আছে। আর আহ, ভালোবাসা তো পাচ্ছি সবার থেকে, সাপোর্ট তো খুবই করছি মা বাবা। মানে এটা কখনো মনে হয় যে আমি বন্ধুদের মধ্যে একটু বেটার জায়গা পাচ্ছি, বন্ধুরা আমাকে বেশ প্রেজ করছে? যখন ধর কোনো পারফরমেন্স করিস স্টেজে, একটা পারফরমেন্স শেষ হওয়ার পর যখন দর্শক আসনে হাততালিটা পাওয়া যায়, তখন কিরকম ফিল হয়? তখন মানে মুখেও বলা যাবে না কিরকম ফিল হয়, কিন্তু মানে ইট ইজ অ্যান অ্যামেজিং। আমরা জানি এই বছর সিবিএসই বোর্ডস ক্লাস 10 বোর্ডসে আরোহা 94.2% নাম্বার পেয়েছে। তো এই নাম্বারটা পাওয়ার পেছনে জার্নিটা কি ছিল, মানে পড়াশোনা আর নাচ একসাথে চালিয়ে যাবার পরও এই 94% নাম্বার পাওয়াটা কিরকম ভাবে অ্যাচিভ করলি? আমি বলতে পারি যে এই 94.2% যেটা পেয়েছি, সামহাউ অর দি আদার নাচও আমাকে হেল্প করেছে। তাই? হ্যাঁ, কারণ যখন আমি পড়তাম, আমার মাঝে মাঝে যখন একটু ফ্রাস্ট্রেটেড লাগতো, কারণ প্রি বোর্ডস ওই টাইমে যেটা নম্বর সাধারণত খুব কম আসতো, তো যখন আমার ফ্রাস্ট্রেটেড লাগতো বা খুব বিরক্ত লাগতো, তখন আমি নাচ প্র্যাকটিস করতাম, যে আমার মেন্টাল স্ট্রেংথটা ওটা মানে নাচের জন্য আমি মানে হয়তো রিটেন করতে পেরেছি। তো নাচেরও এখানে অনেক কন্ট্রিবিউশন আছে, 94.2% পাওয়ার। পড়াশোনাতেও নাচের কন্ট্রিবিউশন আছে। তো ওটার সাথে আমি পড়া এরকম এমনি টেস্ট দিতাম, তারপর টিউশন তো আমার ছিল ম্যাথসের, তো টিউশনের সাথে নিজের পড়া সেলফ স্টাডি, সাথে নাচটা প্র্যাকটিস করে নিতাম। তুই কতগুলো টিউশন করতিস, মানে টিউশন করে সময় বের করাটা পসিবল হতো? টিউশন আমার প্রাইভেট, মানে স্যারই আসতেন, ম্যাথসেরই একটা টিউশন, বাকিগুলো নিজে। একটা টিউশনে সিবিএসই বোর্ডস কমপ্লিট, আজকালকার দিনে হয়তো অনেকেই ভাবতে পারেন না ওর একটি মাত্র টিচার ছিল শুধু ম্যাথসে, তাই তো? হ্যাঁ। তো এরপর যেটা জিজ্ঞেস করবো তোকে সেটা হচ্ছে, আমরা তো গুরুমুখী বিদ্যায় বিশ্বাসী, ভারতবর্ষ হচ্ছে গুরুমুখী বিদ্যার দেশ। তো এই যে গুরু শিষ্য পরম্পরা, সেটা কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, মানে আগামী প্রজন্ম, মানে তোর থেকে ছোট যারা, তাদের মধ্যেও কি আমরা সেই গুরু শিষ্য পরম্পরার জার্নিটা দেখতে পাই? আমার মনে হয় যে অতটাও এখন গুরু শিষ্য পরম্পরা যেটা আগে ছিল প্রাচীনকালে, ওটা নিয়ে বাচ্চাদেরকে আলাদা করে একটু বোঝানো উচিত। কারণ একজন পোয়েট ছিলেন কবির দাস, আমার ঠিক দোহাটা মনে পড়ছে না, উনি বলেছিলেন যে গুরুই আপনাকে দেখাবেন যে কিনি প্রবীণ কি, প্রবীণ মানে ভগবান। তো ওই যে মেন্টালিটিটা স্টুডেন্টসদের হওয়া উচিত যে হ্যাঁ, মানে গুরু মানেই প্রবীণ, মানে গুরু মানেই ভগবান। তো ভগবানের মতন, মানে গুরু তোমার ভগবানের পথ দেখাবে। হ্যাঁ, এটাই আমরা জেনে এসেছি, ভারতবর্ষের গুরু ভগবানের পথ দেখায়, তার উন্নতির পথ দেখায়। কিন্তু ছোটরা তো এখন অনেক কিছু শিখছে, মানে একটা বাচ্চা নাচ শিখছে, গান শিখছে, আঁকা শিখছে, থিয়েটার করছে, তো এই এত কিছু শেখার মধ্যে দিয়ে কোথাও সে কিসে স্পেশালাইজড হতে পারে সেটা সে চিনতে পারছে না। তো সেই ক্ষেত্রে তার কাছে গুরু অনেকজন ভাগ হয়ে যাচ্ছে। তো সেক্ষেত্রে সে তাকে কিভাবে তুই বলবি যে সে কিভাবে গুরুমুখী বিদ্যায় আসতে পারে, মানে তার জন্য গুরুর ইম্পর্টেন্সটা কি হতে পারে? কারণ সে তো বুঝতে পারছে না এতজন গুরু তার সামনে। প্রথমে এটা মানুষের উপরও ডিপেন্ড করছে কে কার সাথে বেশি কমফোর্টেবল, আমি হিউম্যান নেচারের যদি কথা বলি। তো এবার গুরুর ওপরেও ডিপেন্ড করছে সে কিরম করে বাচ্চাকে ট্রেন করছে। কারণ শুধু ট্রেন করাটা উচিত না, মানে একটা মনের মধ্যে যদি কানেকশন আনতে পারো, সেটাও খুব ইম্পর্টেন্ট।
যে বাচ্চাটা আগে মানে যেই গুরু তার স্টুডেন্টকে, তার যে ভেতরের ট্যালেন্টটা, তাকে মানে স্টুডেন্ট বুঝতে পারবে যে হ্যাঁ এই গুরুর আন্ডারে আমি ট্রেনিং নিয়েছি, আমি বুঝতে পেরেছি আমার ভেতরে ট্যালেন্টটা আছে। তুই কি এটা কখনো ফিল করেছিস এত বছর রুদ্রাগ্নিতে থেকে? ফিল করেছিস? সেটা একটু দর্শককে বল তাহলে। হ্যাঁ, আমি রুদ্রাগ্নির আগে আমি কোনোদিনও মানে নাচ জানতাম না। তাই আমার প্রথম ডান্সের স্কুল, ওটার থ্রুই আমি মানে ডান্স জিনিসটা কি। আমি যখন প্রথম জয়েন করেছিলাম আমার মনে আছে, আমি নটরাজের মূর্তিটা দেখছি, আর আমি এখন চেয়ারের মধ্যে বসেছি যে হ্যাঁ আমিও শিবের মতন বসে আছি। তখন তখন আপনি আমাকে বলেছিলেন যে ইনি হচ্ছেন নটরাজ, নাচের রাজা যাকে বলে, নাচের শিবের আর এক রূপ। তো তখন আমি তাই নাকি। তারপরে তো আমার স্কুলে তো হিস্ট্রিটা আমি পড়িয়েছি নটরাজের ব্যাপারে। আর আমার মনে আছে ভূমি প্রণামটা আপনি শিখিয়েছিলেন, আমি তখন করে গেছি। আমার প্রথম পারফরমেন্স এখানে ছিল পুতুল শো। হ্যাঁ, ছোট্ট পুতুল সোনা, একদম সব পুতুলদের সাথে পুতুল সোনা, লাল রঙের একটা ফ্রক পরে, রাইট? হ্যাঁ, তখন মানে আমার যেটা খুব মানে ভালো লেগেছিল সেটা হচ্ছে যে রিহার্সাল যে ক্যান্ডিংগুলো ছিল, সেরকম গতানুগতিক রিহার্সাল, অনেক কিছু শেখা গেছিল, অনেক টেকনিক শিখতে পেরেছিলাম। তারপর আপনি যেটা বললেন, আপনি যেভাবে আমাকে ট্রেন করেছেন, এই থ্যাংক ইউ ফর দ্যাট। কারণ আপনি আমাকে মানে ডান্সকে কি করে মনের মধ্যে আনা যায়, ডান্স শুধু জাস্ট শরীর নাড়ানো, তালে মেলানো, ওরকম কিছু না, একটা মনের একটা জিনিস আছে যেটা মুখেও বলা যেতে রিলেশনটা খুব ইম্পর্টেন্ট, মানে স্টুডেন্টের সাথে তার টিচারের সম্পর্কটা খুব ইম্পর্টেন্ট। এটা যদি আমরা কোথাও ফিল করতে পারি যে আমরা একে অপরের পরিপূরক, তাহলে হয়তো এমনিই বাকিটা হয়ে যায়। আর নাচটা তোকে ভালো থাকতে কতটা সাহায্য করেছে? তুই নাচটা নিয়ে শারীরিক, মানসিক, সামাজিক সব দিক থেকে কতটা ভালো থাকতে পারিস সেটা? নাচের থ্রু অনেক লোকে আমাকে চিনতে পেরেছে যে হ্যাঁ আরোহা নাচ করে, এইভাবে আমাকে চিনতে পেরেছে। মানসিক দিক দিয়ে যখনই আমার খুব মুড অফ থাকে বা আমার তখন খুব রাগ হয়, আমি বেসিক্যালি মানে অত এক্সপ্রেস করতে পারি না রাগটা, আমার চাপা তুই রেগে যাস? কখনো দেখিনি যদিও, ভীষণ ভীষণ শান্ত মানুষ বলেই এত বছর দেখেছি। তো যখন খুব রাগ হয়, আমি এক্সপ্রেস করতে পারছি না, তখন আমি নাচ প্র্যাকটিস করার জন্য একটু শীতকান্তটা নিয়েছি, তখন রাগটা বেরিয়ে যায়। খুব দুঃখ হচ্ছে তখন কোনো একটা স্লো যেগুলো একটু করুণ রাসে ওইগুলো বেঁচে ফেলি। তারপরে তো নাচতে নাচতে তো কেঁদেও ফেলি, কিন্তু হ্যাঁ তখন একটা শান্তি মনে, যেটা মানসিক দিক দিয়ে মেন্টাল স্ট্রেংথ আসে। তারপর শারীরিক দিক দিয়ে তো আছেই, ফ্লেক্সিবিলিটি, স্ট্রেংথ, ওইগুলোতে আরো বেটার হয়। আর সামাজিক দিক দিয়ে তো লোকে আমার চিনতে পারে, দেশে বিদেশে সকলে আরোহাকে চিনছে, আগামী দিন আরো চিনবে। ছোটদেরকে কি বলতে চাস যারা রুদ্রাগ্নিতে তোর সাথে বড় হয়ে উঠছে, এখন যারা ধর 5 বছর 3 বছর, সেই সকল বোনেদের কি বলতে চাস? হ্যাঁ বলতে চাই যে নাচকে না মন দিয়ে করো, মন দিয়ে করো আর সব ঠিক হয়ে যাবে। আর ম্যাম তো আছেন। ফিউচার নিয়ে কি ভাবছিস? ফিউচার নিয়ে ডান্স নিয়ে এগোবো, তার সাথে একটা পড়াশোনার ব্যাকআপ থাকবে। খুব ভালো লাগলো আরোহা। সাজঘরের গল্পে রুদ্রাগ্নিতে আজকে আরোহা সান্যালকে আপনারা দেখলেন। ওকে অনেক আশীর্বাদ করুন, ওর ভবিষ্যৎ যেন আরো সুন্দর হয়, আগামী দিন আরো অনেক উন্নতির পথে এগিয়ে যায়। নমস্কার।
হ্যাঁ